2011 সালে যখন আমি ক্লাস 9-এ পড়ি তখন থেকেই বই পুস্তকে পড়েছি যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বিশেষ করে আমার স্পষ্টভাবে মনে আছে যে অর্থনীতি বইয়ে লেখা ছিল বাংলাদেশের মাথাপিছু আয় $570 আপাত দৃষ্টিতে বাংলাদেশকে অনুন্নত দেশ মনে হলেও সাম্প্রতিক সময়ের উন্নয়ন কর্মকাণ্ডের ফলে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ বলা হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে 2026 সালে যখন বাংলাদেশের মাথাপিছু আয় প্রায় $3000 কাছাকাছি, তখনও কাগজে কলমে বাংলাদেশ একটি অনুন্নত দেশ, মানে এলডিসি ভুক্ত দেশ। উন্নয়নশীল দেশের মর্যাদা এখনো আমরা পাইনি। তবে 2026 সালে সেই বছর, যে বছরের শেষ দিকে মানে 24 নভেম্বর, বাংলাদেশ জাতিসংঘের দ্বারা করা অনুন্নত দেশের তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের কাতারে নাম লেখাবে। অনেকের কাছেই এই খবরটা খুশির খবর বলে মনে হতে পারে এবং শেখ হাসিনা তার আমলে সম্ভাব্য সকল ধরনের তৎপরতা চালিয়েছিল এই উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করার জন্য। 2026-এর মধ্যে আমরা উন্নয়নশীল দেশ কার্যকর করব এবং 2026 সালের এই যে টাইমলাইন, এইটাও কিন্তু তার আমলেই ঠিক করা। তবে বাস্তবতা হচ্ছে, শুনতে ভালো লাগলেও বাংলাদেশের অর্থনৈতিক এবং এনার্জি সেক্টরের বাস্তবতা বিবেচনায় এই মুহূর্তে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করাটা বাংলাদেশের জন্য আনন্দের কোনো খবর না। বরং এই উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করার ফলে আমাদের অর্থনীতিতে বেশ কিছু বিপজ্জনক বিষয় নেমে আসতে পারে। তারেক রহমান কিছুদিন আগে তার এক বক্তব্যে উল্লেখ করেছিলেন যে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশের এই সময়সীমাটা পিছিয়ে দিতে হবে। অর্থনীতিবিদরা সেই শেখ হাসিনা আমল থেকেই বারবার বলে আসছিলেন যে আমরা এখনো উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশের জন্য প্রস্তুত নই। কথা হচ্ছে, অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হব, এতে সমস্যা কোথায়? সবাই এরকম না করতেছে কেন? চলুন আজকের ভিডিওতে দেখি এই মুহূর্তে যদি বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়ে যায় তবে কি কি সমস্যা বা কি কি সুবিধা আমরা পাবো, উন্নয়নশীল দেশ হওয়ার জন্য আসলে কি কি লাগে এবং বাংলাদেশের ওভারঅল পরিস্থিতিটা আসলে কি। তার আগে কথা হচ্ছে, আপনি যদি এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে দেন, কারণ সাবস্ক্রাইবার বাড়লে ভিডিও বানানোর মোটিভেশন আসে। তো প্রথম কথা হচ্ছে, এলডিসি গ্র্যাজুয়েশনটা আসলে কি? সহজ ভাষায়, অর্থনৈতিক সক্ষমতার মানদণ্ডে পৃথিবীর দেশগুলোকে মোটা দাগে 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যারা অনেক বেশি উন্নতি করে ফেলেছে এবং লম্বা সময় ধরে সেই উন্নয়ন টিকে আছে তাদেরকে উন্নত দেশ বলে। আবার এমন কিছু দেশ আছে যারা উন্নত দেশগুলোর তুলনায় একটু পিছিয়ে আছে, কিন্তু সকল ক্ষেত্রেই ব্যাপকভাবে উন্নয়ন কাজ হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যেই সকল উন্নয়ন দৃশ্যমান হচ্ছে। এমন দেশকে উন্নয়নশীল দেশ বলা হয়। আর এর চাইতেও যারা পিছিয়ে পড়ে আছে, মানে অর্থনীতি যাদের স্টেবল না, উন্নয়নের গতি খুবই মন্থর, মানব উন্নয়নের নানান সূচকও সুবিধাজনক না, তাদেরকে অনুন্নত দেশ বলা হয়। তবে এই বিভাজনের আরেকটা দিক আছে, সেটা হচ্ছে আয়ের হিসেবে। যেমন উচ্চ আয়, উচ্চ মধ্য আয়, নিম্ন মধ্য আয় এবং নিম্ন আয়। তো সাধারণ দৃষ্টিতে মধ্যম আয়ের দেশ মানে আমাদের কাছে উন্নয়নশীল দেশ বলে মনে হয়, আবার উচ্চ আয়ের দেশ মানে আমাদের কাছে উন্নত দেশ বলে মনে হয়। কিন্তু ব্যাপারটা কিন্তু এমন না। কোনো দেশের মাথাপিছু আয় যদি $13,000 উপরে থাকে তবে তাকে উচ্চ আয়ের দেশ বলা যেতে পারে, কিন্তু এর মানে তাকে উন্নত দেশ কিন্তু বলা যাবে না। কারণ উন্নত দেশ হতে হলে আয় বৃদ্ধির সাথে সাথে রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, পরিবেশ এবং জলবায়ু ইস্যু, আয়ের উৎস ইত্যাদি নানান কিছু বিবেচনা নিয়ে সামগ্রিক হিসাব করা হয়। আবার মাথাপিছু আয়ও হতে হবে $36,000 বেশি। আর এই সব কিছু হিসাব করে এই স্বীকৃতি দেয় মূলত বৈশ্বিক কিছু প্রতিষ্ঠান, যেমন জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, IMF ইত্যাদি। যেমন চীনকে আপাত দৃষ্টিতে ব্যাপক উন্নত দেশ মনে হলেও চীন কিন্তু আসলে উচ্চ আয়ের দেশ। চীনকে উন্নত দেশের স্বীকৃতি এখনো দেওয়া হয়নি। এর পেছনে প্রধান কারণ হচ্ছে চীনের মাথাপিছু আয় $20,000 আশেপাশে, মানে $36,000 পার করে নাই। আবার চীনে গণতন্ত্র নাই এবং কারখানায় ব্যবহার করা জ্বালানি ইস্যুতেও কিছু ঝামেলা আছে। তাই চীনের প্রযুক্তি এবং শহর দেখে মাথায় চক্কর লেগে গেলেও চীন কিন্তু স্বীকৃত কোনো উন্নত দেশ না, বরং চীন একটা উচ্চ আয়ের উন্নয়নশীল দেশ। একই রকম ভাবে কোনো দেশের মাথাপিছু আয় যদি $1,200 বেশি হয় তবেই তাকে মধ্য আয়ের দেশ বলা হয়। মানে 1200 থেকে $13,000 পর্যন্ত এই স্তরটাকে বলা হয় মধ্য আয়ের দেশ। এর ভিতরে 1200 থেকে $4,400 হইলে এটাকে বলা হবে নিম্ন মধ্য আয়ের দেশ। আবার 4400 থেকে 13,000 পর্যন্ত হইলে বলা হবে উচ্চ মধ্য আয়ের দেশ। আর এই হিসাব মতে বাংলাদেশ এখন নিম্ন মধ্য আয়ের দেশ এবং উচ্চ মধ্য আয়ের খুব কাছাকাছি আমরা
চলে এসেছি। কিন্তু উন্নয়নশীল হতে গেলে একটা দেশের মাথাপিছু আয় হতে হবে কমপক্ষে 1400 মার্কিন ডলারের বেশি। এইটার সাথে আবার দেশের মানব উন্নয়ন সূচক মানে শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদিতেও উন্নয়ন ঘটাতে হবে। কমপক্ষে 6 বছর স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রাখতে হবে, মানে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সেক্টরের অতি উত্থান পতন না থাকা ইত্যাদি খুবই জরুরি। এই সব কিছু বিবেচনা করে জাতিসংঘ একটা দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা দেয়। যারা এইসব ক্ষেত্রে আটকে যায় তাদেরকে বলা হয় লিস্ট ডেভেলপড কান্ট্রি বা এলডিসি ভুক্ত দেশ। তার মানে কোনো দেশকে যদি এলডিসি থেকে বের হতে হয় তবে তাকে এমনভাবে উন্নয়ন কাজ করতে হবে যাতে তাদের মাথাপিছু আয় 1400 ডলারের বেশি হয়ে যায় এবং সেটা লম্বা সময় বজায় থাকে। শুধু এটা তো হবে না, মানব উন্নয়ন সূচক যেমন সাক্ষরতার হার বাড়াতে হবে, নারী শিক্ষা এবং নারী অধিকার নিশ্চিত করতে হবে, স্বাস্থ্য সেবার মান বাড়াতে হবে, দেশের মেজর অবকাঠামোগত উন্নয়ন সাধন করতে হবে, দারিদ্র্যের হার কমিয়ে আনতে হবে এবং যে কোনো মূল্যে এইসব জিনিস একটা লম্বা সময় বা 6 বছর ধরে অব্যাহত রাখতে হবে। সেই সাথে দেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যেও বৈচিত্র্য আনা লাগবে। টানা 6 বছরের বেশি সময় অর্থনৈতিক খাতগুলো স্থিতিশীল থাকতে হবে। তো কেন বারবার এই 6 বছরের কথা বলতেছি? মূলত আপনি আপনার দেশকে যদি এলডিসি থেকে বের করতে চান তবে জাতিসংঘের কাছে কিন্তু আপনার আবেদন করতে হবে এবং তারা 3 বছর করে 2 বার 2টা টেস্ট করে দেখবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। থাকলে তারা আপনাকে এলডিসি থেকে বের হয়ে যাওয়ার জন্য একটা ডেট দেবে। যেমন বাংলাদেশকে কিন্তু 2 বার এরকম টেস্ট করেছে, 2018 সালে এবং 2021 সালে, এবং 2 বারই বাংলাদেশ উত্তীর্ণ হয় এবং কোভিড পরিস্থিতির বিবেচনায় 2026 সালের 24শে নভেম্বরকে বাংলাদেশ এলডিসি থেকে বের হবে এই ডেট হিসেবে ঘোষণা করা হয়। মানে 2018 এবং 2021 এই দুইটা সময় কিন্তু শেখ হাসিনা বাংলাদেশকে ওইভাবেই জাতিসংঘের কাছে উপস্থাপন করেছে এবং ওইভাবে যোগাযোগ সম্পন্ন করেছে যাতে জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা দিতে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কিন্তু একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন যে যেই 3টা দিক বিবেচনা জাতিসংঘ একটা দেশকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি দেয় তার মধ্যে মাথাপিছু আয়ের বিষয়টা ছাড়া বাকি 2টাতেই কিন্তু বাংলাদেশের সমস্যা আছে। যেমন আমাদের শিক্ষার মান নিয়ে প্রশ্ন রয়েছে, মাঝখানে প্রশ্ন ফাঁস এবং গণহারে পাশ করে দেওয়ার মতো ঘটনাও কিন্তু আমাদের দেশে ঘটেছে এবং অনেকেই মনে করেন যে শিক্ষা এবং স্বাস্থ্য সংক্রান্ত আমাদের অনেক সূচকই নাকি ম্যানিপুলেটেড। আবার ওইদিকে উন্নয়নশীল দেশ হওয়ার জন্য স্থিতিশীল অর্থনৈতিক খাত লাগে এবং অর্থনীতি শুধু একটা সেক্টরের উপর নির্ভরশীল থাকলে চলে না। কিন্তু এই জায়গায় বাংলাদেশ রেডি না। এখনো আমাদের 80%-এর বেশি রপ্তানি আয় আসে পোশাক থেকে, কৃষির আয়টা এখনো কিন্তু স্টেবল না। কিন্তু এই 2টা জিনিসকে পাশ কাটিয়ে শুধু মাথাপিছু আয় অনেক বেশি দেখিয়ে বাংলাদেশ এই এলডিসি থেকে উত্তরণের পথে যাচ্ছে। আবার অন্যদিকে এলডিসি থেকে উত্তরণ করতে হলে দেশের পরিবেশ এবং জলবায়ু ইস্যুতে ইতিবাচক কাজ দেখাতে হয়, শিল্পক্ষেত্রে এমন সূচক দেখাতে হয় যেটা বাতাসে কার্বন নিঃসরণ করছে না, এমন কিছু ঘটছে না যেটা মূলত পরিবেশকে নষ্ট করতেছে। আর এইটা নিশ্চিত করতে গিয়ে শেখ হাসিনা তার শেষ কয়েক বছরে চামড়া শিল্প ধ্বংসের দিকে নিয়ে গেছে। চামড়া শিল্প দেশের ব্যাপক সম্ভাবনাময় একটা শিল্প ছিল, কিন্তু এই চামড়া শিল্প ব্যাপকভাবে কিন্তু পরিবেশের দূষণ ঘটাতো, বিশেষ করে হাজারীবাগ এলাকায়। কিন্তু উন্নয়নশীল দেশ হতে হলে তো পরিবেশ দূষণ করে এমন শিল্প রাখা যাবে না। তাই 2020 সালের পরে তড়িঘড়ি করে হাজারীবাগ থেকে চামড়া শিল্পটা সাভারে স্থানান্তর করা হয়। পূর্ণ পরিকল্পনা ছাড়া এইটা করতে গিয়ে অসংখ্য চামড়া ব্যবসায়ী কিন্তু পথে বসে যায়। যেই শিল্প একসময় ছিল ব্যাপক সম্ভাবনাময় সেইটা এখন প্রায় বন্ধ হয়ে গেছে। আবার বাতাসে কার্বন ডাইঅক্সাইডের নিঃসরণ কমাতে হবে যদি আমরা উন্নয়নশীল দেশ হতে চাই। এই জন্য কয়লার ব্যবহার কমাতে হবে বা বাদ দিতে হবে। কিন্তু বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর বেশিরভাগই ছিল কিন্তু কয়লা নির্ভর। খেয়াল করলে দেখবেন শেখ হাসিনা তার আমলের শেষ দিকে এই কয়লা কেন্দ্রিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর কার্যক্রম কমিয়ে দিয়েছিল। দেশের জামালগঞ্জে বিশ্বের অন্যতম বড় কয়লা খনি থাকার পরেও সেখান থেকে কয়লা উত্তোলনের কাজ করা হয়নি। আর এভাবে ভিন্ন উৎস থেকে জ্বালানি আনতে গিয়ে আমাদের খরচ বেশি গিয়েছে। যদিও কয়লা বেশি কার্বন নিঃসরণ করে, বাট খরচ কিন্তু এই জায়গায় কম। কিন্তু উন্নয়নশীল দেশ হওয়ার জন্য কম খরচের এই অপশনটা আমাদেরকে ছাড়তে হয়েছে। মানে উন্নয়নশীল দেশ হওয়ার জন্য বা স্বীকৃতি পাওয়ার জন্য যেই ব্যাপারগুলো একটা দেশ স্বতঃস্ফূর্তভাবে অর্জন করে আমরা সেগুলো জোর করে অর্জন করতে গিয়েছি। কিছু জিনিস পরিপূর্ণরূপে হয় নাই, বাট আমরা জোরাতালি দিয়ে সেগুলো দেখাইছি, যে কারণে বিশ্লেষকরা মনে করেন যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি নেওয়ার জন্য এখনো প্রকৃতপক্ষে প্রস্তুত না। কারণ উন্নয়নশীল দেশ হয়ে গেলে বাণিজ্য, উৎপাদন এবং পরিবেশের ক্ষেত্রে যেসব নতুন শর্ত চলে আসবে সেসব শর্ত মেনে চলতে পারবে না বাংলাদেশ। তো
কোন কোন ক্ষেত্রে এগুলো মেনে চলতে পারবে না, চলেন এগুলো দেখি। প্রথমত, রপ্তানি বাণিজ্যের সুবিধা কমে যাবে। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হচ্ছে তৈরি পোশাক। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি পোশাক রপ্তানিকারক 3টা দেশের মধ্যে কিন্তু বাংলাদেশ একটা। বিশ্ব পোশাকের বাজারে বাংলাদেশ প্রতিযোগিতা করে মূলত চীন, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এবং ভারতের সাথে। আর এরা সবাই উন্নয়নশীল দেশ হয়ে গেছে। এরা ইউরোপ আমেরিকার বাজারে টিকে আছে তাদের পণ্যের কোয়ালিটি দিয়ে, নিজস্ব ব্র্যান্ড ভ্যালু দিয়ে এবং বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক নানান চুক্তির মধ্য দিয়ে। আর বাংলাদেশ এদের সাথে ইউরোপ আমেরিকার বাজারে টিকে আছে শুল্কমুক্ত প্রবেশাধিকার এবং নিজস্ব স্বল্প শ্রম ব্যয় দিয়ে। আর বাংলাদেশ এই দুইটা সুবিধা পাচ্ছে মূলত এলডিসি ভুক্ত দেশ হওয়ার কারণে। কারণ ইউরোপ তাদের বাজারে এলডিসি ভুক্ত দেশগুলোর জন্য শুল্কমুক্ত সুবিধা দিয়ে রেখেছে, যেই কর্মসূচির নাম EBA বা এভরিথিং বাট আর্মস স্কিম। মানে এলডিসি ভুক্ত দেশগুলো অস্ত্র ছাড়া যে কোনো পণ্য ইউরোপের বাজারে রপ্তানি করতে পারবে শুল্কমুক্তভাবে। আর বাংলাদেশ তার মোট রপ্তানির 50%-এর বেশি করে কিন্তু এই ইউরোপের বাজারেই। যার ফলে 2026 সালের পরে যখন বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়ে যাবে তখন এই সুবিধা আর পাবে না। সাথে আরো কয়েকটা জিনিস ঘটবে। যেহেতু উন্নয়নশীল দেশ হয়ে যাবে, তাই কারখানায় কাজ করা শ্রমিকের বেতন এবং নিরাপত্তা বাড়াতে হবে। এতে করে পণ্যের উৎপাদন ব্যয় বাড়বে। আবার উন্নয়নশীল দেশ হওয়ায় বিনা শুল্কে ইউরোপের বাজারে ঢুকতেও পারবে না। জিএসপি প্লাস সুবিধা না পেলে আমাদের পোশাকের পণ্যে 10 থেকে 12% শুল্ক বসে যাবে। এতে কি হবে? আমাদের পণ্যের দাম বেড়ে যাবে। যেহেতু আমাদের পণ্যের নিজস্ব ব্র্যান্ড ভ্যালু নাই, আমরা অন্য ব্র্যান্ডের জন্য শুধু কাপড় সেলাই করি, তাই অধিক দামে আমাদের থেকে পণ্য না নিয়ে বরং ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এবং কম্বোডিয়া থেকে পণ্য নেবে ইউরোপের দেশগুলো। কারণ এই দেশগুলোর পণ্যের মান, মানে পোশাকের মান আমাদের চেয়ে ভালো। সেই সাথে এই দেশগুলোর সাথে ইউরোপের বিভিন্ন দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তিও আছে। আবার উন্নয়নশীল দেশ হয়ে যাওয়া মানে কিন্তু ধরে নেওয়া হয় যে একটা পণ্য পরিপূর্ণভাবে সেই দেশেই উৎপাদন হচ্ছে। অন্য দেশ থেকে কাঁচামাল এনে শুধু সেলাই করে পণ্য বানিয়ে বিক্রি করার ব্যাপারটা উন্নয়নশীল দেশের বেলায় খাটে না। এইটা এলডিসি ভুক্ত দেশের বেলায় খাটে। আর খেয়াল করে দেখেন, বাংলাদেশের রপ্তানির কিন্তু 80 থেকে 85% তৈরি পোশাক। আর এই তৈরি পোশাকের কাঁচামাল বেশিরভাগই কিন্তু আমরা বিদেশ থেকে আমদানি করি। এই বস্ত্র আমরা উৎপাদন করতে পারি না। কিন্তু এলডিসি গ্রাজুয়েট হয়ে গেলে এই বস্ত্রের সিংহভাগ যোগান কিন্তু আমাদের দেশ থেকেই হতে হবে, নইলে রপ্তানি কমে যাবে। আর আমাদের বস্ত্র শিল্প এখনো ওই পর্যায়ে পৌঁছায় নাই। তাই এলডিসি উত্তরণের পরেই আমাদের গার্মেন্ট শিল্প বড় একটা ধাক্কা খাবে। আর সেই ধাক্কা সামাল দেওয়ার মতো অবকাঠামো আমাদের নাই। আর গার্মেন্ট শিল্প ধাক্কা খাওয়া মানে হচ্ছে আমাদের দেশের অর্থনীতি অর্ধেক বসে যাওয়া। কারণ এই খাত থেকে প্রতি বছর আমরা আয় করি প্রায় 40 থেকে 45 বিলিয়ন মার্কিন ডলার। আর এখানে নিয়োজিত আছে প্রায় 45 থেকে 50 লক্ষ মানুষ। দ্বিতীয়ত, এক্সপোর্ট সাবসিডি বন্ধ করতে হবে। বাংলাদেশ সরকার বর্তমানে বিভিন্ন রপ্তানি খাতে কিন্তু ক্যাশ ইনসেন্টিভ দেয়। উদাহরণ, গার্মেন্টস, কৃষিপণ্য, চামড়া, হালকা প্রকৌশল ইত্যাদি। এই প্রণোদনা অনেক ক্ষেত্রে 4 থেকে 20% পর্যন্ত হয়। কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের নিয়ম অনুযায়ী উন্নয়নশীল দেশগুলো দীর্ঘ সময় ধরে এই ধরনের এক্সপোর্ট সাবসিডি দিতে পারে না। এলডিসি দেশ হওয়ায় বাংলাদেশ এতদিন এইটা থেকে ছাড় পেয়েছে। গ্র্যাজুয়েশনের পরে ধীরে ধীরে এই সুবিধা বন্ধ করতে হবে, ফলে অনেক রপ্তানি খাতের লাভ কমে যেতে পারে। তৃতীয়ত, ফার্মাসিউটিক্যাল শিল্পের জন্য বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের ওষুধ শিল্প বর্তমানে কিন্তু খুব দ্রুত বাড়ছে। এটার একটা বড় কারণ হলো ট্রিপস ওয়েভার। ট্রিপস হলো মেধাস্বত্ব সংক্রান্ত একটি আন্তর্জাতিক চুক্তি যা পরিচালনা করে মূলত ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এই চুক্তি মতে এলডিসিভুক্ত দেশ হওয়ায় বাংলাদেশ অনেক পেটেন্ট করা ওষুধের জেনেরিক ভার্সন তৈরি করতে পারে। মানে অন্য দেশ একটা ওষুধের ফর্মুলা বের করেছে, নিয়ম অনুযায়ী এখন অন্য কেউ এটা ব্যবহার করতে গেলে তাকে কিন্তু টাকা পরিশোধ করতে হয়। কিন্তু এলডিসি দেশ হওয়ায় ফ্রিতেই সেই ফর্মুলা বাংলাদেশ ব্যবহার করতে পারত। এই সুযোগ 2033 সাল পর্যন্ত দেওয়ার কথা ছিল, কিন্তু এলডিসি থেকে বের হলে ভবিষ্যতে এই সুবিধা সীমিত হয়ে যেতে পারে। ফলে বিদেশি কোম্পানিকে রয়্যালটি দিতে হতে পারে, কিছু ওষুধের উৎপাদন ব্যয় বাড়তে পারে। ফলে এই মুহূর্তে বাংলাদেশ বিশ্বের প্রায় 150 থেকে 160টা দেশে বছরে যে প্রায় $200 মিলিয়ন বেশি মূল্যের ওষুধ রপ্তানি করে এবং দেশের বাজারেই যেই ওষুধ শিল্পের ভ্যালুয়েশন প্রায় $6 বিলিয়ন, সেই ওষুধ শিল্পের বিকাশ ঝুঁকির মধ্যে পড়ে যাবে। চতুর্থত, আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা কমে যেতে পারে। এলডিসি দেশগুলো আন্তর্জাতিক উন্নয়ন তহবিল থেকে সুবিধা পায়, যেমন কনসেশনাল লোন, গ্র্যান্ট, প্রযুক্তি সহায়তা,
ক্লাইমেট ফান্ড ইত্যাদি। কিন্তু গ্র্যাজুয়েশনের পরে অনেক ডোনার এজেন্সি বাংলাদেশের অর্থনীতিকে মাঝারি আয়ের অর্থনীতি হিসেবে বিবেচনা করবে, ফলে অনুদান কমতে পারে, ঋণের সুদের হার বাড়তে পারে। এলডিসিভুক্ত দেশ হওয়ায় অনেক দেশ কিন্তু লম্বা সময়ের জন্য সহজ শর্তে ঋণ দেয় এবং সহায়তা দেয়, এটাও কমে যাবে। ঋণের সুদের হার বৃদ্ধির সাথে সাথে প্রদেয় সময়ও কমে আসবে, কিন্তু এসবের জন্য যেই পরিমাণ আয় আমাদের দরকার সেইটা সরকারের এখনো নাই। তাহলে উন্নয়নশীল দেশের স্বীকৃতি নিয়ে আলটিমেটলি লাভটা কি আমাদের? মূলত সব দিকে স্টেবল হওয়ার পরে কিন্তু কোনো দেশ এই স্বীকৃতি নেয়, আর বাংলাদেশ সব দিক দিয়ে এখনো স্টেবল না। আমাদের অর্থনৈতিক খাতগুলো ডাইভার্সিফাইড না, পুরো অর্থনীতি জাস্ট দুইটা সেক্টরের উপর নির্ভরশীল। একটা তৈরি পোশাক, যেটার মার্কেট স্বীকৃতির পরে কিছুটা ছোট হয়ে আসবে, আর অন্যটা আমাদের প্রবাসী আয়, যে প্রবাসী আয়ের সবচেয়ে বেশি আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। কিন্তু ইরান সংকটের ফলে ব্যাপক পরিমাণে মানুষ কিন্তু কর্মহারা হচ্ছে, অসংখ্য মানুষ বিদেশে যেতে চেয়েও যেতে পারছে না, যেহেতু ইরান সংকট লম্বা হবে বলে মনে হচ্ছে। সুতরাং চলতি মাস থেকেই বাংলাদেশের প্রবাসী আয় কমে যেতে পারে মারাত্মকভাবে। ফলে 2026 সালের শেষ দিকে উন্নয়নশীল দেশের তকমা পেলেও প্রকৃতপক্ষে আমাদের অবস্থা আরো অনুন্নত লেভেলে চলে যাবে। হ্যাঁ, এলডিসি গ্রাজুয়েট হয়ে গেলে বিশ্বব্যাপী দেশ পরিচিতি লাভ করবে একটা উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে। সেই পরিচিতিকে কাজে লাগিয়ে প্রচুর বিনিয়োগও আনার সম্ভাবনা তৈরি হবে। কিন্তু বাংলাদেশের যে বর্তমান ঋণ পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা ইত্যাদি তো বিশ্ববাসীর অজানা নয়। সো যেই সুবিধার কথা ভেবে কেউ কেউ এই উন্নয়নশীল দেশ হওয়ার পক্ষে আছেন, সেই সুবিধাগুলো আসলে আমরা পাবো না। আবার উন্নয়নশীল দেশ হয়ে গেলে জ্বালানি সংক্রান্ত ইস্যুতে এক বিশাল পরিবর্তন আসবে। দেখেন, মধ্যপ্রাচ্যের সংকট শুরু হওয়ার পর থেকে কিন্তু বিশ্বের জ্বালানি সংকট দেখা দিয়েছে। বাংলাদেশেও এই সংকট প্রবল হচ্ছে এবং জ্বালানির অভাবে আমাদের বিদ্যুতের উৎপাদন ব্যাহত হতে পারে, যা আমাদের উৎপাদন কমিয়ে দিতে পারে। কিন্তু আমাদের অর্থনৈতিক অগ্রগতির জন্য এই মুহূর্তে জ্বালানি নিরাপত্তা কিন্তু খুব বেশি দরকার। আর এই জ্বালানির একটা বড় উৎস কিন্তু আমাদের নিজেদেরই আছে, সেটা হচ্ছে আমাদের কয়লা। জয়পুরহাটের জামালগঞ্জে যেই পরিমাণ কয়লা মজুদ আছে, যা হিসাব মতে বিশ্বের বড় 10টা কয়লা খনির ভিতরে একটা। আর এই কয়লা ঠিকঠাক উত্তোলন করতে পারলে এটার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে আমাদের কলকারখানাগুলো চালিয়ে আগামী 10 থেকে 15 বছরের মধ্যেই অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। কিন্তু আমাদের নিজস্ব এই কয়লা উত্তোলন না করে আমরা বিদেশ থেকে তেল এবং গ্যাস এনে বিদ্যুৎ উৎপাদন করি। নিজস্ব কয়লা কেন উত্তোলন করি না? কারণ কয়লা ব্যাপকভাবে পরিবেশের ক্ষতি করে, আর উন্নয়নশীল দেশ হতে গেলে পরিবেশ দূষণে অংশ নেওয়া যাবে না। আর এই কারণে বাংলাদেশ কিন্তু বিগত কয়েক বছর যাবৎ ব্যাপকভাবে কয়লার ব্যবহার কমিয়েছে। কিন্তু বর্তমান বাস্তবতায় জ্বালানি সংকটে পড়ে গেলে উন্নয়নটা থেমে যাবে। সেই বিবেচনায় আপনার এখন কি স্বীকৃতি দরকার, নাকি নিজস্ব প্রয়োজন মেটানো দরকার? একটু চিন্তা করেন। আর আপনি আমি কয়লা ব্যবহার না করলেও কিন্তু অন্যরা এটা ঠিকই ব্যবহার করতেছে। যেমন 2021 সালে গ্লাসগোতে যে জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে বিশ্বের দেশগুলোকে পরিবেশ রক্ষার জন্য কয়লার ব্যবহার বন্ধ করতে বলা হয়, কিন্তু চীন এবং ভারত সেটাতে রাজি হয়নি। তারা বলেছে আগে আমরা ঠিকঠাক উন্নয়নটা করে নেই, তারপর বন্ধ করব, আপাতত ব্যবহারটা কমাচ্ছে। তো আমাদের ক্ষেত্রে এটা আমরা বলি যে আগে আমরা ঠিকঠাক উন্নয়ন করে নেই, তারপর এটা বন্ধ করে উন্নয়নশীল দেশ হবনি। তো তারা যদি তাদের চাহিদা পূরণ করার জন্য কয়লা ব্যবহার করতে পারে, তো আমরা কেন পারবো না? আবার চামড়া শিল্পের মধ্যে একটা শিল্পকে পরিবেশ দূষণের দোহাই দিয়ে বন্ধ করে ফেলা হয়েছে। প্রায় মানে বলা হয়েছে যে নতুন জায়গায় স্থানান্তর করা হয়েছে, কিন্তু নতুন জায়গায় পর্যাপ্ত স্পেস দেওয়া হয় নাই, গ্যাসের লাইন দেওয়া হয় নাই। ফলে যেই শিল্প থেকে একসময় বছরে $10 বিলিয়ন আয় করার প্ল্যান আমাদের ছিল, সেই শিল্প থেকে এখন আয় হয় মাত্র $1 থেকে $2 বিলিয়ন। যেহেতু এখনো দেশে পর্যাপ্ত চামড়ার যোগান আছে, তাই সঠিক পরিকল্পনা করে একটু সময় নিয়ে এই শিল্পকে পুনরায় সাজাতে পারলে এই শিল্প আমাদের অন্যতম একটা অর্থনৈতিক স্তম্ভ হিসেবে দাঁড়িয়ে যাবে। কিন্তু তড়িঘড়ি করে উন্নয়নশীল হতে গিয়ে এই শিল্পটাকে আমরা পথে বসিয়ে দিয়েছি। আসল কথা হচ্ছে বাংলাদেশ এখন পর্যন্ত ওই পরিমাণ সক্ষম না যে উন্নয়নশীল স্বীকৃতি পেয়ে সকল চ্যালেঞ্জ অতিক্রম করে আরামে চলতে শুরু করবে। তাই আমরা অবশ্যই স্বীকৃতি আদায় করব, তার আগে আমাদের নিজস্ব উৎপাদন ব্যবস্থা দ্বারা পরিবেশ নিয়ে কাজ করার মতো ক্যাপাসিটি আমাদের তৈরি হোক এবং ওই পরিমাণ টাকা আমাদের হোক যাতে অন্যের সহায়তা আমাদের না হলেও চলে যায়। শুধু শুধু লোক দেখানোর স্বীকৃতি নিয়ে বিপদে পড়ার কোনো দরকার নাই। এখন অনেকেই বলতে পারেন যে এইরকম সক্ষমতা আমাদের কবে হবে? আদৌ কি সেটা সম্ভব? দেখেন, আগের কোনো সরকারি আমাদের পোশাক শিল্পের নিজস্ব ব্র্যান্ড তৈরির জন্য কাজ করে নাই। প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে হাতে গোনা কিছু কোম্পানি ছাড়া ভিন্ন ভিন্ন ক্যাটাগরির পোশাক নিয়ে কাজ করে না। আমাদের পোশাক শিল্পের অবস্থা এমন, পোশাক উৎপাদনকারী হওয়া সত্ত্বেও আমরাই মূলত ক্রেতাদের উপর নির্ভরশীল। তারা যদি দয়া দেখি আমাদের পোশাক না কিনে,
তবে আমরা বিপদে পড়ে যাব। আমাদের পণ্যের কোয়ালিটি, আমাদের পণ্যের ব্র্যান্ড ইত্যাদির মাধ্যমে আমাদের পণ্যের উপর তাদেরকে আমরা নির্ভরশীল করতে পারি নাই, আর এইটা নিয়ে গভীরভাবে কাজ করতে হবে। পোশাকের বাইরে আমাদের সবচেয়ে সম্ভাবনাময় শিল্প হচ্ছে চামড়া শিল্প। বিশ্বব্যাপী চামড়াজাত পণ্যের ব্যাপক চাহিদা। আমাদের দেশীয় কিছু জুতার ব্র্যান্ড কিন্তু বাইরে থেকে চামড়া আমদানি করে জুতা বানায়, আর আমাদের চামড়া নদীতে পড়ে নষ্ট হয়। চামড়া শিল্প নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে, সেটা একটু দেখে নিন, ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারবেন। যাই হোক, আগামী 3-4 বছর সময় নিয়ে যদি চামড়া শিল্পকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যায় যেখান থেকে বছরে $10 বিলিয়ন আয় করা সম্ভব, তবে কিন্তু উন্নয়নশীল দেশ হওয়ার পরে পোশাক শিল্প যেটুকু সংকুচিত হবে সেইটা এই চামড়া শিল্প থেকে আমরা ব্যাকআপ পাবো। তো এইটা করা যেতে পারে। আবার এই মুহূর্তে বাংলাদেশের প্রায় 1.5 কোটি মানুষ বিশ্বের বিভিন্ন দেশে কাজ করে রেমিটেন্স পাঠায়। আগামী 3-4 বছরে এই সংখ্যাটা 3 কোটির কাছাকাছি নিয়ে যেতে পারলে আমাদের রেমিটেন্স আয় 50 বিলিয়ন ছাড়িয়ে যাবে। তখন এলডিসি উত্তরণ হলে আমরা তো চ্যালেঞ্জে পড়বই না, বরং ওই সময়ের সুযোগ কাজে লাগিয়ে আমাদের অগ্রগতি হবে আরো ব্যাপক পরিমাণে। সো এলডিসি গ্রাজুয়েশন নিয়ে আপনার কোনো মতামত থাকলে একটু কমেন্টে জানাতে পারেন। আসলে এইটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য দরকার কিনা, কিংবা এইটা আসলে কবে হলে ভালো হয় সেই ব্যাপারে মন্তব্য জানাতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে।